WBCS প্রিলিমস 2024 আগামী 15 ডিসেম্বর সংগঠিত হতে চলেছে। ঠিক আছে, তো সেই পরীক্ষায় যতগুলো পেপার থাকে তার মধ্যে ইংলিশ সবার প্রথমে থাকে। এটা প্রত্যেকেই আশা করি জানো, বা যারা একদম ফ্রেশার এবছর নতুন বসতে চলেছ তারা যেই কোশ্চেন পেপার খুলবে সাথে সাথে ইংলিশের 25টা কোশ্চেন পাবে। এইবার সেই 25টা কোশ্চেন ডিসাইড করবে যে তোমার প্রিলিমস ক্র্যাক করার সম্ভাবনা বাড়ছে নাকি কমছে। ঠিক আছে, আর সেই ঠিক আছে প্রিলিমস ক্র্যাক করার সম্ভাবনাকে যদি বাড়াতে চাও তাহলে ইংলিশে কিন্তু 25-এর মধ্যে তোমাকে 22+ স্কোর করতেই হবে। ঠিক আছে, করতেই হবে, কারণ এটা একটা স্ট্যাটিক সাবজেক্ট। আর যদি ঠিকঠাক প্রিপারেশনের উপর নেওয়া যায় তাহলে 22 তো হয়েই যায়। ঠিক আছে, এর আগের বছরগুলোতে আমি যত এর ওপরে ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা 25 চ্যাপ্টার্স দেখেছিলাম। ঠিক আছে, কিন্তু আজকে ট্রেন্ড অনুযায়ী অর্থাৎ 2023-তে যে ধরনের কোশ্চেন এসেছে বা 2022-তে যে ধরনের কোশ্চেন এসেছে, আমরা আরো ওয়ান স্টেপ এগিয়ে থাকার জন্য, ঠিক আছে, পিএসসি যেভাবে ভাবছে তার থেকে এগিয়ে থাকার জন্য যে ধরনের কোশ্চেনই আসুক না কেন আমরা ভালো করে সেটাকে সঠিক করে রাইট করে আসতে পারবো, তার জন্যে আমি টোটাল 26 চ্যাপ্টার্স এখানে ডিসকাস করব। তার উপর দখল তোমাকে করে নিতে হবে, এখনো 5 মান্থস তোমাদের হাতে আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে কি না, ইংলিশ প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি আমি এখানে তোমাদের বলবো, যদিও এটা প্রিলিমস ওরিয়েন্টেড, কিন্তু মেন্সের জন্যও কিন্তু একটা বেসিক প্রিপারেশন তোমার হয়ে যাবে। ঠিক আছে, কারণ সবাই জানো যে মেন্সে কোনো এমসিকিউস আসে না। এই ইংলিশ যেটা রাইটিং পেপার আছে পেপার নাম্বার 2-তে, সেখানে কিন্তু এসএস রাইটিং, ট্রান্সলেশন, ঠিক আছে, এডিটোরিয়াল লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, এসব রাইটিং করতে হয়। তাহলে সেখানেও কিভাবে তুমি প্রিলিমসের প্রিপারেশন কি ইউজ করতে পারবে সেটাও এই ভিডিওতে 1 বাই 1 আমি ডিসকাস করতে থাকবো। ভিডিওটা একটু লেন্থি হবে কারণ অনেক কিছু বিষয় ডিসকাস করার আছে। তো চলো আমরা ডাইভ করি ভেতরে। তো দেখো আমাদের নেক্সট ভিডিও, এই ভিডিওটার পরে আমরা নেক্সট ভিডিও কি দেবো মনে রাখবে, আমরা নেক্সট ভিডিও দেবো স্টাডি প্ল্যান ফর জুলাই মান্থ। ঠিক আছে, অর্থাৎ জুলাই মাসে, এটা জুন মাস, ঠিক আছে, এটা জুন মাস, জুন মাসের আজকে 28 তারিখ। তা সে 28 তারিখে আমি এই ভিডিওটি আপলোড করছি। আমরা জুলাই মাসের পুরো স্টাডি প্ল্যান এর পরের ভিডিওতে ডিসকাস করব। আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো কোয়ারিজ থেকে থাকে এই নাম্বার আমাদের সঙ্গে অনলি হোয়াটসঅ্যাপেই কথা বলতে পারবে, রিচ আউট করতে পারো। তো চলো এগিয়ে যাই। আজকের ভিডিওতে আমরা কি কি ডিসকাস করব না, 26 চ্যাপ্টার্স নেম আমরা ডিসকাস করব এবং সেই চ্যাপ্টার্স গুলোর যে স্টাডি প্ল্যানস, ঠিক আছে, প্রিলিমস ওরিয়েন্টেড এবং মেন্সের জন্য সেটাকে কাজে কিভাবে আমরা লাগাতে পারি। ঠিক আছে, কোন কোন চ্যাপ্টার প্রিলিমসে তো লাগছেই, মেন্সেরও কোন কোন রাইটিং এর জন্য কোন কোন চ্যাপ্টারস ইউজফুল সেটাও ডিসকাস করব। বেশ, সব থেকে বড় কথা হচ্ছে এমসিকিউজ, তাই না? দেখো বেসিক্যালি তুমি ইন্টারনেটে যে এমসিকিউজ গুলো তুমি পাবে, বা যদি মার্কেট থেকে কোনো বই কিনে আনো, যে এমসিকিউজ গুলো পাবে সেই এমসিকিউজ গুলো সবকিছু মিলিয়ে মিশিয়ে, অর্থাৎ সিলেবাসে যতগুলো চ্যাপ্টারের নাম আছে সব মিলিয়ে মিশিয়ে। কিন্তু এখন ট্রেন্ড যেদিকে যাচ্ছে এবং ডিফিকাল্টি লেভেল যাকে মানে যে লেভেলটাকে টাচ করছে, ডিফিকাল্টি লেভেল যে লেভেলটাকে টাচ করছে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের ওপরেই তোমার কিছু না কিছু আগে বেসিক এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তারপর সবকিছু মিলিয়ে, সব চ্যাপ্টার মিলিয়ে যে এমসিকিউজ গুলো আসে সেগুলো প্র্যাকটিস করতে হবে। সেটাও ডিসকাস থাকবে যতটা সম্ভব এই ভিডিওতে আমি করব, না হলে তো পরে ভিডিও দিচ্ছি। প্র্যাকটিস, ঠিক আছে, তো প্র্যাকটিস তুমি কোথা থেকে করতে পারো এবং ইউজফুল প্র্যাকটিস হতে হবে। এরম নয় সে বস্তা পচা কোশ্চেন আছে, কবে এসছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে সিনোনিম অ্যান্টোনিম তুলে দেওয়া হচ্ছে, সেরাম নয়, কারণ ইন্টারনেটে তুমি এগুলোই বেশি পাবে। আর কিছু বোনাস টিপস আমি শেয়ার করবো এই ভিডিওতে, যে বোনাস টিপসগুলো থেকে হয়তো তোমার 1 কি 2 মার্কস, ঠিক আছে, 2-3 মার্কস তোমার এক্সট্রা বেড়ে যেতে পারে। অর্থাৎ তোমার যদি ধরো 18-19 তুমি অ্যাটেম্প করে আসতে পারছো রাইট, দেখা যাচ্ছে হয়তো ওটা 22-23-তে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগে এবং এটা 2023-র কিছু ট্রেন্ড ধরে আমি ডিসকাস করব। এতগুলো পয়েন্ট ডিসকাস হবে, ঠিক আছে। তো দেখো জুলাইয়ের প্ল্যান যারা জানতে চাও, কারণ জুলাইয়ের প্ল্যান আমি এর পরের ভিডিওতে দেবো, তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তুমি অ্যাড হয়ে থাকতে পারো, যদিও সেখানে কিছু আপলোড আমি এখন করছি না, কিন্তু এই যে তোমাদের বললাম প্র্যাকটিস এবং এমসিকিউজ, এগুলোর যে আপলোডটা সামনে আসছে, অর্থাৎ আমরা যেগুলো দেবো আর কি পাবলিশ করব,
সেগুলো তো আমরা ভিডিওতে এখানে যা পড়াবো, কিন্তু বাকিটা তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক শেয়ার করা হবে, যার জন্য সেখানে তুমি অ্যাড হয়ে থাকো। ঠিক আছে, অ্যাড হতে তার পয়সা লাগছে না বা ফোনের মেমোরিও যাচ্ছে না, অ্যাডটা জাস্ট হয়ে থাকো। তো চলো স্টার্ট করি। দেখো, যে চ্যাপ্টারগুলোর নাম সবার প্রথমে এখানে ডিসকাস করবো বলেছি, প্রথম হচ্ছে পার্ট অফ স্পিচ। ঠিক আছে, বেসিক্যালি স্টুডেন্টরা কি করে, দেখো এখনো 5 মান্থস বাকি। তুমি যদি জুলাই থেকে ধরো, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমি ধরলাম, এখনো কমপ্লিট 5 মান্থস তুমি হাতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে সেই 5 মাসের প্রিপারেশনের জন্য, ঠিক আছে, অনেকে ভাবে কি 5 মাস খুব অল্প সময় রয়েছে, আমি কি করব, চলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার খুলি, ওই বইতে যা সিনোনিম অ্যান্টোনিম আছে ঝপাঝপাগুলো মুখস্থ করি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করি, হয়ে গেল। কিন্তু না, সেই ধরনের ট্রেন্ড নয়। এখন ইংলিশের মানে তোমার প্রিলিমসের যে ট্রেন্ড, দেখো মোটামুটি ধরে রাখো 10% তোমার কি সিনোনিম অ্যান্টোনিম এসব থেকে আসবে, আর 90% কিন্তু তোমার গ্রামার বেসড আসবে। এই ট্রেন্ডটাই দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামার কিন্তু অনেক রকমের হয়, অনেকে গ্রামার ভাবতে বলতে এইটাই ভাবে যে ওই বোধহয় ডাইরেক্ট ইনডাইরেক্ট অ্যাক্টিভ প্যাসিভ টেন্স, না এগুলো নয়। অনেক ধরনের গ্রামারের যে চ্যাপ্টার্স গুলো থাকে সেগুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু জিজ্ঞাসা করে নেওয়া হয়। মানে তোমার যদি সেই চ্যাপ্টারগুলোর উপর একটা গ্রিপ থাকে তাহলে তুমি পজিটিভলি কিন্তু 20+ চলে যেতেই পারো। যার জন্য গ্রামার বেসড প্রিপারেশন হতে হবে, তা বলে সিনোনিম অ্যান্টোনিম বাদ দেওয়া যাবে না। তো যার জন্য সবার প্রথমে তোমাকে পার্ট অফ স্পিচের ওপর একটা খুব ভালো গ্রিপ তৈরি করতে হবে। তার মানে তোমার যে এক্সপার্টাইজ সেটা এই পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটার উপরে থাকতে হবে। পার্ট অফ স্পিচ চ্যাপ্টার তোমরা সকলেই ছোটবেলায় পড়েছো, তবু আমি এখানে একবার ডিসকাস করে দিচ্ছি। দেখো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, তাই তো, অ্যাডভার্ব, প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার কনজাংশন, তারপর হচ্ছে ইন্টারজেকশন। ঠিক আছে, এই যে চ্যাপ্টারগুলো আছে, এই যে চ্যাপ্টারগুলো পরপর পরপর তুমি দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু শুধুমাত্র এরম নয় যে নাউন মানে নেমিং ওয়ার্ড, প্রোনাউন মানে যে নাউনকে রিপ্লেস করে, অ্যাডজেক্টিভ মানে এদের দুজনের দোষগুণ বোঝায়, ভার্ব মানে কর্মক্রিয়া, অ্যাডভার্ব মানে হচ্ছে এই ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে যে মোটিফাই করে। ঠিক আছে, প্রিপোজিশন, এই প্রিপোজিশন মানে হচ্ছে নাউনের আগে বসে, কনজাংশন মানে দুটো সেন্টেন্সকে বা দুটো নাউন বা প্রোনাউনকে অ্যাড করে, ইন্টারজেকশন মানে হচ্ছে আমরা আমাদের যে বিভিন্ন ফিলিংস ইমোশনস সেগুলোকে আমরা এরম সাইনের মাধ্যমে একটা ওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করি না তোমার বোঝাই। ঠিক আছে, এইরকম পড়াশোনাটা না, মানে স্কুল বেসড পড়াশোনাটা হবে না। হবে কি না, একটা কম্পিটিশনে, একটা কম্পিটিটিভ এক্সামে এক্সামিনার যারা কোশ্চেন সলভ মানে তোমার বানাচ্ছে, সে এই পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটাকে কি পার্সপেক্টিভ থেকে দেখে কোশ্চেন বানাবে। আর তার জন্য তোমাকে ডিটেল স্টাডি করতে হবে যে কোনো বইয়ের থেকে। ঠিক আছে, এখানে মনে রাখবে যে বুকস কোনো ম্যাটার করবে না, ম্যাটার করবে যে তোমার চ্যাপ্টারটা তুমি কতটা ভালো করে বুঝছো, মুখস্থ করছো তা কিন্তু নয়। ঠিক আছে, তো বুকস অনেক কিছু হতে পারে, পিকে দে সরকার হতে পারে, পিসি দাস হতে পারে, থমসন অ্যান্ড মার্টিনেট হতে পারে, নেসফিল্ড হতে পারে, রায় মার্টিন হতে পারে, তাই না? অনেক ধরনের বই আছে। তোমার কাছে যে বুকটা আছে তোমার হাতে হ্যান্ডি, তুমি সেই বুকটা থেকেই পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটা তোমাকে ভালোভাবে রেডি করতে হবে। প্রথমে হয়তো তুমি পড়ে ভাববে যেখান থেকে কি এমন কোয়েশ্চেন আসবে, কিন্তু ওখান থেকেই হয়তো এমন একটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তো পার্ট অফ স্পিচ চ্যাপ্টারটা করতে হবে। পার্ট অফ স্পিচের পরে তোমাকে করতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমরা সকলেই জানো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে এই কারণেই করতে হবে যে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তুমি যদি চ্যাপ্টারটার উপরে তোমার যদি গ্রিপ না থাকে, ঠিক আছে, প্রিলিমসে হয়তো কোনো কোশ্চেন এলো না, প্রিলিমসে ধরো কোনো কোশ্চেন এলোই না, আমি ধরে নিলাম কোনো কোশ্চেন এলো না, ডাইরেক্ট এলো না, ইনডাইরেক্ট এলো না, কিন্তু এই চ্যাপ্টারটা তোমার যদি ভালো করে করা না থাকে তাহলে মেন্সের যে রাইটিং, সেই রাইটিং তুমি খুব ভালোভাবে করতে পারবে না। যার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে যে চ্যাপ্টারটা আছে, যাকে সিনট্যাক্স বলেও কোনো কোনো বইতে লেখা থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক সময় বইতে এই চ্যাপ্টারটার নাম এরম ভাবে দেয়াই থাকে না, সিনট্যাক্স দেয়া থাকে, সিনট্যাক্স পড়তে হবে। ঠিক আছে, সিনট্যাক্স এটা তোমাকে পড়তে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে তোমাকে আরেকটা এটা পড়তে হবে, সেটা হচ্ছে ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট মানে এইটা যদিও কোনো বইতে ডাইরেক্টলি থাকে না, কিন্তু এই চ্যাপ্টারটা ভার্বের চ্যাপ্টারগুলোর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টারগুলোর সাথে কিন্তু মানে জয়েন্ট থাকে।
তো তোমাকে সেটা বুঝে পড়তে হবে, ঠিক আছে। এই চ্যাপ্টারটাও কিন্তু রাইটিং করার জন্য মানে একদম এররলেস রাইটিং যেটা মেন্সে তোমাকে করতে হবে, ওই হাজারো একটা বানান ভুল, হাজারো একটা তোমার গ্রামাটিক্যাল মিস্টেক থাকলে তোমার মেন্সে আর পাস করতে হবে না, শুধু প্রিলিমস পাস করেই বসে থাকতে হবে। তো যার জন্য পার্ট অফ স্পিচটা আগে পড়ে নিতে হবে ইন্ট্রোডাকশনের জন্য, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে হবে, ভার্ব টু ভার্ব এগ্রিমেন্টও পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেসিক টেন্স অ্যান্ড অল অ্যাসেজেস। অর্থাৎ কি না, তোমাকে বেসিক টেন্স গুলো আগে জানতে হবে। টেন্স তো 12 ধরনের হয়, এটা তোমরা সকলেই জানো। তা সেই 12 ধরনের টেন্সের ওপর তোমার যদি ডিটেল নলেজ নাও থাকে, বেসিকটা তোমাকে জানতেও হবে। কেন জানতে হবে? কারণ এই টেন্স যদি তুমি না জানো, তাহলে এই যে ক্লজ, এই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, কন্ডিশনাল সেন্টেন্স, তারপর তোমার এরপরে যে যে চ্যাপ্টারগুলো ডিসকাস করব, কোনো চ্যাপ্টারই কিন্তু তোমার পক্ষে বোঝা সম্ভব হবে না। এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক টেন্স, এটার ইউসেজ আচ্ছা, ইন্ট্রোডাকশন অফ ক্লজ, বেসিক ক্লজ কারেকশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন, কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো যেমন প্রিলিমসেও আসবে, তার সাথে সাথে কিন্তু মেন্সের রাইটিং এর জন্য এগুলো খুবই উপযোগী। এবং মেন্সের রাইটিং এ হয়তো দেখবে ট্রান্সলেশনে যেমন এটা খুবই দরকার পড়ে। ট্রান্সলেশনে এই 6 নম্বর কন্ডিশনাল সেন্টেন্সের ইউজটা খুব বেশি হয়ে যায় কখনো কখনো। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এটা তোমার প্রিলিমসে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট যেতে বলবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আসতে বলবে, বা কোন একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, তার মধ্যে কিছু বসাতে বলবে। কিন্তু মনে রাখবে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা, এটা রিপোর্ট রাইটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ মেন্সে তুমি যখন রিপোর্ট রাইটিং করবে, তখন এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যদি তোমার শেখা থাকে, তবেই তুমি রিপোর্ট রাইটিংটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারবে। যে খাতা তোমার দেখবে সে এটা ভালোই বুঝতে পারবে যে মেন্স ক্লিয়ার করার সামর্থ্য তোমার মধ্যে আছে, এবং তোমাকে সেই মতো মার্কস দিয়ে দেবে ইংলিশ পেপারটায়। ইংলিশের জন্য মনে রাখবে, ইংলিশের জন্য প্রায় 75% ছেলে মেয়ে কিন্তু ফেল করে প্রিলিমসে এবং মেন্সে, যার জন্য এটাকে খুব হালকাভাবে নিও না, নাহলে ইংলিশ তোমাকে হালকাভাবে নিয়ে নেবে, ঠিক আছে। ক্লজও তাই, ইন্ট্রোডাকশন অফ ক্লজ অনেক ধরনের হয়, তাই না? একটা নাউন ক্লজ হয়, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তাই তো? এগুলো তো ক্লজ। এছাড়াও কি ক্লজ তোমাকে কিভাবে পড়তে হবে না, তোমাকে পড়তে হবে মেন ক্লজ পড়তে হবে, তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ পড়তে হবে, তোমাকে কি পড়তে হবে কোঅর্ডিনেট ক্লজ পড়তে হবে। তা তোমাকে এই সমস্ত ক্লজের আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। পড়তে হবে, পড়ে মুখস্থ করে নিলাম না, এসব চলবে না। কারণ তোমাকে কি করবে, তোমাকে এমনই কোশ্চেন থ্রো করা হবে যেন তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তবেই তুমি সেটাকে সলভ করতে পারবে, আদারওয়াইজ স্কিপ করতে হবে, নাহলে নেগেটিভ মার্কিং করতে হবে প্রিলিমসে, ঠিক আছে। প্রিলিমসের নেগেটিভ মার্কিংটা বেশি বেড়ে যাবে, নাহলে স্কিপ করতে হবে। কিন্তু মনে রাখবে যে এখানে যতগুলো চ্যাপ্টার আমি এখানে ডিসকাস করলাম, সমস্ত চ্যাপ্টার কিন্তু মেন্সের রাইটিং এর জন্য হাইলি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বেসিকগুলো তোমার যদি না জানা থাকে, তাহলে মেন্সে তুমি কিন্তু এররলেস রাইটিং করে আসতে পারবে না, সে ট্রান্সলেশনই হোক, আর রিপোর্ট রাইটিংই হোক, আর এডিটোরিয়াল লেটারই হোক, ঠিক আছে। এডিটোরিয়াল লেটারে তো এই ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, রিপোর্ট রাইটিং এ ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এগুলো খুবই দরকার হয়, বারবার বলে রাখছি, ওকে। তো চলো 6 নম্বর পর্যন্ত দেখলাম। এবার দেখো 7 নম্বরে তোমায় করতে হবে সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড। অর্থাৎ তোমার যখন এই কন্ডিশনাল সেন্টেন্সটা শেখা বা বোঝা হয়ে যাবে, নেক্সট তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড। কারণ এটা কন্ডিশনাল সেন্টেন্স আর সিকোয়েন্স অফ টেন্স অফ অ্যান্ড মুড, এই চ্যাপ্টার দুটো ইন্টারলিঙ্কড। এটাও ঠিক তাই। ট্রান্সলেশনে মাথায় রাখতে হবে কি না, ট্রান্সলেশনে এই ধরনের চ্যাপ্টারের উপর বেসিক নলেজ থাকলে সে ট্রান্সলেশনটা করতে তোমার খুবই সুবিধা হবে। কারণ ট্রান্সলেশন 2 ধরনের থাকবে, ঠিক আছে। 2 ধরনের তো থাকেই আর কি, ইংলিশ টু বেঙ্গলি থাকবে, আবার বেঙ্গলি টু ইংলিশ থাকবে, ঠিক আছে। এই 2 ধরনের ট্রান্সলেশনই তুমি পাবে। বেঙ্গলিতে একটা পাবে, অর্থাৎ কি বেঙ্গলি পেপার তুমি যখন দেবে রাইটিং, ঠিক আছে, মেন্সে বেঙ্গলি যখন রাইটিং পেপার দেবে তখন তোমাকে ইংলিশ প্যাসেজ দিয়ে বাংলা করতে বলবে, আর যখন তুমি ইংলিশ পেপার দেবে তখন বেঙ্গলি প্যাসেজ দিয়ে ইংলিশ করতে বলবে। তাহলে দুটোতেই কিন্তু এই সব চ্যাপ্টারগুলো যেগুলো তোমার সঙ্গে এখন আমি ডিসকাস করছি, এগুলো কিন্তু দরকার হবে এবং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স অফ টেন্স, তার সঙ্গে মুড, কোন মুডে রয়েছে সেই সেন্টেন্সটা, সেই ধরে আমার ভার্ব চেঞ্জ হবে, তাই না। কোনোটা ধরো সাবজাংটিভ মুডে চলে গেল, তাহলে ভার্বও তোমাকে সাবজাংটিভ মুড ধরেই চেঞ্জ করতে হবে। তাহলে এই চ্যাপ্টারগুলো তোমাকে আজ নয়তো কাল করতেই হবে, ঠিক আছে। তো আমি এখানে চ্যাপ্টার নাম ইউজ করছি, এরপর জুলাই মাসের আমি যে স্টাডি তোমার প্ল্যান সেটা নেক্সট ভিডিওতে দেবো। এরপরে হচ্ছে WH অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন।
ঠিক আছে। ডাব্লিউএইচ বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন, এই চ্যাপ্টারটা তুমি যখন করবে তখন একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে যে টেন্সের ওপরে ডিটেলস নলেজ তোমার থাকতে হবে। টেন্স এবং ভার্ব, ঠিক আছে, টেন্স অ্যান্ড ভার্ব, এই দুটো চ্যাপ্টারের উপর তোমার যদি দখল না থাকে তাহলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন কিন্তু করতে পারবে না। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশন তুমি যদি একবার শিখে যাও ঠিকঠাক মতো, তাহলে ইন্ট্রোডাকশন অফ ক্লজ, বেসিক ক্লজ কারেকশন, ঠিক আছে, এইগুলোতে তোমার আর কোনো প্রবলেম হবে না। বোঝা গেল? চলো 9 নম্বর চ্যাপ্টার, তোমাকে যেটা করতে হবে সেটা বেসিক ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স, যাকে সেন্টেন্স ট্রান্সফরমেশনের চ্যাপ্টারের মধ্যে তুমি পাবে। বেসিক ইন্ট্রোডাকশন অফ কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ কি সেন্টেন্স ট্রান্সফরমেশনের চ্যাপ্টারে পাবে, এবং বেসিক ইন্ট্রোডাকশন অফ কম্পাউন্ড সেন্টেন্স, এটাও তুমি সেন্টেন্স ট্রান্সফরমেশন চ্যাপ্টারের মধ্যেই পাবে। তুমি বলবে স্যার আমার এগুলো দরকার কি? এগুলো দরকার আছে কারণ প্রিলিমসে তোমাকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে যে এইগুলোর মধ্যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, তুমি বলো, 4টে দিয়ে দেবে এবিসিডি, তার মধ্যে একটা সেন্টেন্সকে বলবে বলো কোনটা এখানে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। তুমি যদি না জানো কেন ওটা কমপ্লেক্স সেন্টেন্স, ব্যাস হয়ে গেল, ঠিক আছে, তোমার চলে গেল হাত থেকে নাম্বার। এবার তুমি যদি বলো আমি কমপ্লেক্স সেন্টেন্সের চ্যাপ্টারটাকে নখ দর্পণে আনবো, তাহলে তোমাকে ভার্বের চ্যাপ্টার জানতে হবে। কেন না? মোর দ্যান ওয়ান, মাথায় রাখতে হবে কি না, মোর দ্যান ওয়ান যদি ফাইনাইট ভার্ব থাকে, এফবি লিখলাম, যদি ফাইনাইট ভার্ব থাকে তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্সে যায়। কম্পাউন্ড সেন্টেন্সেরও কিন্তু একই কন্ডিশন, মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকতে হবে। সাবজেক্ট একটা থাকলেও, সাবজেক্ট যদি একটা থাকে তোমাকে ভার্ব দুটো রাখতেই হবে, তবেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে হবে। তাহলে আমি বুঝবো কি করে কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড? কারণ দুটোতেই তো ফাইনাইট ভার্ব মোর দ্যান ওয়ান থাকবে। তখন তোমাকে দেখতে হবে কি না, তোমার কনজাংশন চ্যাপ্টারের সাবঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে কি, তোমাকে প্রথমেই আমি বললাম যে পার্ট অফ স্পিচের এই কনজাংশন চ্যাপ্টার, এটা একটা বিশাল ভাস্ট চ্যাপ্টার, মানে এর আন্ডারস্ট্যান্ডিংটা ভাস্ট। তোমাকে প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝতে হবে, তবেই তুমি কিন্তু এই চ্যাপ্টারগুলোকে রেডি করতে পারবে, কারণ এর উপর ডাইরেক্ট কোশ্চেনও আসে এবং এগুলো মেন্সের রাইটিং এর জন্য কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, কাজে লাগে। কেন কাজে লাগে তোমাকে আমি আরো ডিটেলসে বলেছি। দেখো, এই কমপ্লেক্স সেন্টেন্স একটা এমনই সেন্টেন্স, এই সেন্টেন্সটা লোকে শুরু তো করে কিন্তু সেন্টেন্সটাকে ইনকমপ্লিট ছেড়ে দেয় এবং সেটাকেও বুঝতেও পারে না। মাথায় রাখবে, এটা একটা এমনই মানে জায়গা, যে কমপ্লেক্স সেন্টেন্স একটা এমনই জায়গা যে তুমি সেন্টেন্সটা স্টার্ট তো করবে, দিয়ে তুমি ভাববে সেন্টেন্সটা আমি বোধহয় এন্ড করে ফেলেছি, কিন্তু সেন্টেন্সটা তুমি কমপ্লিট লেখোই নি। কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু এরকম একটা ব্যাপার। সিম্পল সেন্টেন্সও তাই, কত রকম ভাবে সিম্পল সেন্টেন্স বানানো যায় সেগুলো ট্রান্সলেশন, এই যেমন সিম্পল সেন্টেন্স, ভালো করে শুনে নাও, এই যে সিম্পল সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য খুবই উপযুক্ত। বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য সিম্পল সেন্টেন্স খুবই উপযুক্ত, কারণ এই সিম্পল সেন্টেন্স দিয়ে তুমি যখন ট্রান্সলেশন করবে না, যে তোমার খাতাটা দেখবে সেও খুব আনন্দ পাবে। ঠিক আছে, তো চলো বেসিক ডিগ্রি অফ কম্প্যারিজন। তো বেসিক ডিগ্রি অফ কম্প্যারিজন করার জন্য তোমাকে আগে দুই ধরনের চ্যাপ্টারের উপর দখল থাকতে হবে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপর তোমার যদি কমপ্লিটলি গ্রিপ চলে আসে, তুমি যদি চ্যাপ্টার দুটোকে একবার বুঝে নাও, তবেই তুমি ডিগ্রি অফ কম্প্যারিজন করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তুলনা করার জন্য সেটা মেন্সের রাইটিংই হোক আর তোমার প্রিলিমসের এমসিকিউজই হোক, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে, চলো বেসিক প্রিপোজিশন। এই বেসিক প্রিপোজিশনটা কি না, যেগুলো তোমার আমরা শিখি, তাই না? যেমন ধরো সঠিক সময়, অন টাইম। যেমন ধরো সঠিক সময় কি না, অন টাইম। এই অনটা কি, নট অনটা হচ্ছে বেসিক প্রিপোজিশন। তাহলে বেসিক প্রিপোজিশনও তোমায় করতে হবে, তবে এগুলো মুখস্থ করে তুমি কুল করতে পারবে না। তুমি যদি ডেলি 10টা করেও মুখস্থ করো, পরীক্ষার আগে শেষ হবে না। আর যদি শেষ করেও থাকো তাহলে প্রথমের গুলো ভুলে যাবে। এগুলো শিখতে হবে, বুঝতে হবে যে কখন কোনটা ইউজটা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা আসবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা যেমন প্রিলিমসে কাজে লাগবে তেমনি মেন্সের রাইটিং এও কাজে লাগবে, তাই তো? যেমন দেখো, ধরো আমি বললাম লিসেন টু, এই লিসেন টুটা হচ্ছে কি না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাই না? এই লিসেন টুটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার তোমার যদি না জানা থাকে যে এই টু, লিসেন টুটা একটা প্রিপোজিশন হয়ে গেল, তাই না? এটা কিন্তু টু এর পরে, দেখো টু এর পরে আমরা যে ভার্বের বেস ফর্মটা বসাই, এটা কিন্তু সেটা নয়। এই টুটা এখানে প্রিপোজিশনের ইউজ হলো, যাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। এই ডিফারেন্সগুলো তোমাকে বুঝেই কিন্তু চলতে হবে এবং তোমাকে শিখতে হবে। আর এগুলো যদি তুমি না শেখো, তুমি বলো এত পড়ে কি হবে, এত কেউ পড়ে নাকি, তাহলে প্রিলিমসে 20+ মার্কস ইংলিশে আনার স্বপ্ন দেখাও, ভুলে যেতে হবে। আর তার জন্য প্রিলিমস ফেল করার সম্ভাবনাটা আরো বেড়ে যাবে। নেক্সট হচ্ছে কি না, মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্বস।
ফ্রেজাল ভার্ব মুখস্থ করেও করতে পারো, তবে বুঝে করলে বেশি বেটার হয়, তাই না? মানে যদি তুমি একটুখানি বুঝে করো তাহলে মোটামুটি ধরো তুমি অনেকটা গ্রিপের মধ্যে আনতে পারবে, নাহলে প্রচুর ফ্রেজাল ভার্বও আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সঙ্গে ফ্রেজাল ভার্বের অনেক ডিফারেন্স থাকে। এই দুটোই কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মেন্সে কিন্তু কি না লিঙ্কড আর কি, মানে প্রিলিমসের প্রিপারেশনও লাগবে আবার মেন্সের প্রিপারেশনও লাগবে। মোস্ট এক্সপেক্টেড ফ্রেজ তোমার ইডিয়মস, এটা প্রিলিমস বেসড, ঠিক আছে? এটা কি প্রিলিমসেই বেশিরভাগ আসবে। তুমি প্রিভিয়াস ইয়ার করে যেতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম। এমনকি এখন তো ইডিয়মস দিয়ে তার মানে দিয়ে, মানে ইডিয়মস আর ফ্রেজাল ভার্বকে লিঙ্ক করে দিচ্ছে। ধরো একটা ফ্রেজাল ভার্ব দিল, দিয়ে বললো যে এই ফ্রেজাল ভার্বের সিমিলার মিনিং এ তুমি নিচের 4টা অপশনের মধ্যে একটা অপশন চুজ করো, দেখা গেল 4টা অপশন ইডিয়মসে দিয়ে দিয়েছে। তাহলে ইডিয়মসের মিনিং এবং ফ্রেজাল ভার্বের মিনিং তুমি যদি না জানো, ইউ কান্ট সলভ, তাই তো? তুমি সলভ করতে পারবে না। তো এই দুটো বেসিক্যালি তোমার প্রিলিমস ওরিয়েন্টেড প্রিপারেশন, তো মেন্সের জন্য একটু আধটু কাজে লেগে যেতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে? এটা তোমাকে ইজি ট্রিক করে মাথায় রাখতে হবে যে কোনটা কখন ইউজ করা হচ্ছে। যেমন ধরো সাইড, সিআইডি, রেজিসাইড, হোমিসাইড, জেনোসাইড, এগুলো কি সব মৃত্যুর সঙ্গে লিঙ্কড, তাই না? এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তো এটাও প্রিলিমস বেসড, ওকে। বলছে হাউ টু লার্ন সিনোনিম এন্ড অ্যান্টোনিম। এবার এই যে সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এই সিনোনিম এন্ড অ্যান্টোনিমটা এখন তোমাকে দুরকম ভাবে করতে হবে। কিরম ভাবে করতে হবে সেটা হচ্ছে, দেখো কিছু তোমার বস্তা পচা ওয়ার্ড আছে যেগুলো রিপিট হয়ে যায়, আর কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নিউজ পেপারে বা তোমার কোনো হয়তো টেকনোলজিক্যাল ইনভেনশন হয়েছে বা ডিসকভারি হয়েছে সেখানে ইউজ করা হচ্ছে, কোনো পড়াশোনায় ইউজ করা হচ্ছে, তাই না? বা কোনো ধরো কোনো মন্ত্রী বা কোনো এক্সিকিউটিভ হয়তো তার স্পিচের মধ্যে ইউজ করে দিয়েছে, তাই না? তাহলে এই ধরনের ওয়ার্ড তোমাকে করে যেতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো প্রিভিয়াস ইয়ার থেকেও তুমি ম্যাক্সিমামটা করে যাওয়াটাই বেটার হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডাউট ক্লিয়ারিং অ্যাডভান্সড লেসনস। এই ডাউট ক্লিয়ারিং অ্যাডভান্স লেসন কি? দেখো যতগুলো চ্যাপ্টার তুমি করলে, এই যে 18 চ্যাপ্টার্স তুমি করলে ফার্স্ট টু এই পর্যন্ত, এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমার কিন্তু একটা ডাউট তৈরি হবে। মানে তুমি যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না হয়ে থাকো, তোমার যদি ইংলিশের ওপর দক্ষতা খুব বেশি না থেকে থাকে, তাহলে কিন্তু পজিটিভলি এই চ্যাপ্টারগুলোর ম্যাক্সিমাম থেকেই তোমার একটা ডাউট হবে। তা তোমার এই 18টা চ্যাপ্টার শেষ করার পরেই তোমাকে আগে সে ডাউটগুলো ক্লিয়ার করতে হবে, তবে আবার তুমি ফার্স্টে ফরওয়ার্ড করতে পারো তোমার প্রিপারেশনকে। তাহলে সে ডাউটগুলো ক্লিয়ার করতে হবে ফার্স্ট। তো এটা কিভাবে করবে না করবে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই ডিসকাস করব। তো চলো 23 নাম্বার চ্যাপ্টার্স দেখো, ডাউটস অ্যান্ড ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমি এখানে কেন ডিসকাস করছি, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স চ্যাপ্টার আছে বইতে, যে কোনো গ্রামার বইতে সেন্টেন্স চ্যাপ্টার থাকে সেখানে পাবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট ন্যারেশনে পাবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে পাবে। তাহলে তিনটের ওপরেই তোমার যে ডাউটস থাকবে যে কেন ইম্পারেটিভ সেন্টেন্সটা এইভাবে সলভ করা হচ্ছে, ঠিক আছে? ন্যারেশনে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্সকে টু দিয়ে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, লিঙ্ক করা হচ্ছে, নট টু দিয়ে ইউজ করা হচ্ছে, তারপরে আবার কি লেটস বা লেটাস দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? তাহলে এই যে কেন কেন এটা টু হচ্ছে, কখন কেন নট টু হচ্ছে, কেন লেটস হচ্ছে, এইটা তোমাকে জানতে হবে। কারণ এগুলো রাইটিং এ, রিপোর্ট রাইটিং এ, তাই না, কোনো একটা রিপোর্ট লিখতে দিল, সেই রিপোর্ট রাইটিং এ খুব বেশিতে কাজে লাগে, প্রিলিমসেও লাগবে এবং রাইটিংও লাগবে। নেক্সট হচ্ছে ইন্টারজেকশনস অ্যান্ড দেয়ার ইউসেজেস। ইন্টারজেকশন অনেক ধরনের হয়, যেটা আমরা পার্ট অফ স্পিচের মধ্যেই দেখবো। সেই ইন্টারজেকশন শুধু পার্ট অফ স্পিচ ধরেই করলে চলবে না, বই ছাড়াও কিছু কিছু ইউজ তোমাকে শিখতে হবে, ঠিক আছে, কম্পারেটিভ পার্সপেক্টিভ থেকে। সেগুলোর ইউজগুলোও তোমাকে জানতে হবে, কেন এগুলো অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে আসতে পারে। যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না দেয়, তাহলে ধরো তোমাকে ইংলিশে তোমাকে ধরো একটা ইংলিশ প্যারাগ্রাফ দিয়েছে, সেই ইংলিশ প্যারাগ্রাফটাকে বলছে বাংলাতে তুমি কনভার্ট করো, যেটা বেঙ্গলি পেপারে, কম্পালসারি বেঙ্গলি পেপারে তুমি পাবে। তখন দেখা যাচ্ছে একটা ইন্টারজেকশন, কোন এখানে একটা এলাস থাকছে, ঠিক আছে, এরকম একটা কোনো ওয়ার্ড থাকছে। তাহলে শুধু এইটাকে তো তুমি বাংলা করতে পারবে না, এইটা কি ফিলিংস থেকে বলা হচ্ছে, ইমোশনস কি আছে এর পিছনে, তার উপরে এই যে সেন্টেন্সটা এখানে একটা সেন্টেন্স লেখা থাকবে, সেই সেন্টেন্সটাকে তোমাকে বিচার করতে হবে এবং অন্য সেন্টেন্সের সাথে ব্যালেন্স করে সেটাকে তোমাকে ট্রান্সলেট করতে হবে, তাই না? এটা কিন্তু যতটা শুনতে ইজি লাগছে, করার সময় ততটাই ডিফিকাল্ট, ততটাই ক্রিটিক্যাল। তো যার জন্য ইন্টারজেকশন চ্যাপ্টার তোমায় করতে হবে। প্রেফিক্স সাফিক্স
অনেক ছোট ছোট সেন্টেন্স একটা ছোট ওয়ার্ড দিয়ে সেটাকে কি করা যায়, অনেক বড় সেন্টেন্সকে অনেক ছোট ওয়ার্ড দিয়ে কি রিপ্রেজেন্ট করা যায় যদি তোমার প্রেফিক্স সাফিক্স জানা থাকে। যেমন একটা ছোট এক্সাম্পল নাও, ধরো আমি বললাম ইমব্যালেন্স, ঠিক আছে, আর তোমাকে বললাম আমি ডিসব্যালেন্স। ইমব্যালেন্স আর ডিসব্যালেন্স, এবার ইমব্যালেন্স কোথায় ইউজ করা হয়, ডিসব্যালেন্স কোথায় ইউজ করা হয়, দেখো ব্যালেন্স, ব্যালেন্স দুটোতেই ব্যালেন্স আছে। ব্যালেন্স ওয়ার্ডের আগে আমি ডিস বসিয়ে দিয়েছি, ব্যালেন্স ওয়ার্ডের আগে আমি ইম বসিয়ে দিয়েছি। তাহলে ইমব্যালেন্স ইউজ করা হয় ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের যখন তুমি কোনো সেন্টেন্স বলবে। আর ডিসব্যালেন্স ইউজ করা হয় মানুষের চলাফেরা ফিজিক্যাল কোনো কাজে, সাইকেল চালাতে চালাতে পড়ে গেল, অ্যাক্সিডেন্টাল কাজে ডিসব্যালেন্স। আর ইমব্যালেন্স হচ্ছে কি ইকোনমিক্সের কাজে। যার জন্য এই ধরনের তোমাকে প্রেফিক্স সাফিক্স ধরে ডিফারেন্সগুলো জানতে হবে, কারণ প্রেফিক্স সাফিক্স থেকে প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোয়েশ্চেন আসার ট্রেন্ড আছে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টেন্সেস। আন্ডারস্ট্যান্ডিং টেন্স মানে হচ্ছে, দেখো টেন্স তো এর আগেও আমরা পড়েছি, টেন্সের মধ্যে আমরা বেসিক টেন্স দেখেছি, তাই না? আমি প্রথমেই যে তোমাকে স্লাইডটা দেখিয়েছিলাম, এই যে এখানে তোমার এই যে 3 নম্বরে দেখো বেসিক টেন্স রয়েছে অ্যান্ড ইউজ, এটা রয়েছে। আবার দেখো এখানে সিকোয়েন্স অফ টেন্স রয়েছে 6-7 নম্বরে। আবার দেখো একদম লাস্টে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি না আন্ডারস্ট্যান্ডিং টেন্স। আন্ডারস্ট্যান্ডিং টেন্স এটা বেসিক্যালি বিশেষ করে এটা তোমার সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে তো দরকারই, তাছাড়া ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে এটা বেশি দরকার। কেন না এরকম একটা বক্স থাকে, জানো তো, এরকম একটা বক্স থাকে, টেন্সের টেবিল বলা হয়। সেই টেন্সের টেবিলের মধ্যে কার আগে কোন টেন্স এবং কেন সেটার আমি ডিফারেন্সিয়েট করব কি করে, সেটা কিন্তু ভাষায় বোঝা যায় না। তা টেন্সের একটা স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তুমি যদি একবার জেনে যাও বা শিখে যাও, তাহলে অনেক ক্ষেত্রে তুমি একটা এক্সট্রা এজ বা অ্যাডভান্টেজেস তুমি পাবে, ঠিক আছে। তাহলে সব কিছু তোমার সঙ্গে আমি ডিসকাস করলাম যে কোন 26টা চ্যাপ্টার তোমাকে ভালো করে রেডি করে যেতে হবে। তাহলে চ্যাপ্টারের নাম পেলাম, প্রিলিমস এবং মেন্সের জন্য কোনটা কোনটা কি কি স্টাডি প্ল্যানে পাওয়া যেতে পারে, করা যেতে পারে সেটা দেখলাম। এবার আমরা দেখবো এমসিকিউ। দেখো এমসিকিউ তোমার কাছে যে বই আছে সেই বই থেকে তুমি মানে এই মুহূর্তে করতে পারো, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলোও করতে পারো, এটা তো খুবই দরকার, প্রিভিয়াস ইয়ার করতেই হবে। এছাড়াও দেখো জুলাই মাস থেকে, ঠিক আছে, জুলাই মাস থেকে আমি বলে দেবো এর পরের ভিডিওতে যে তুমি কোথায় পাবে। জুলাই মাস থেকে প্রত্যেক দিন আমরা 10টা করে এমসিকিউ আপলোড করব। কোথায় আপলোড করব? টেলিগ্রাম চ্যানেলে আমরা সেটা লিঙ্ক শেয়ার করব, কিন্তু আপলোডটা কোথায় হবে সেটা আমি নেক্সট ভিডিওতে, জুলাইয়ের প্ল্যান ভিডিওতে আমি ওটা ডিসকাস করবো। এবং জুলাই মাস থেকে কিন্তু আমরা আপলোড করা স্টার্ট করব, যার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকতে পারো বা আমাদের এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো আপডেটের জন্য। প্র্যাকটিস, প্র্যাকটিস হচ্ছে 26টা চ্যাপ্টারের, এই 26টা চ্যাপ্টার যেগুলো আমি বললাম, এই 26টা চ্যাপ্টারের উপরেই প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ডিভিজুয়ালি তোমাকে কম করে 25টা করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। কোথায় তুমি পাবে? বেসিক বুকসেও তুমি পেতে পারো, সেখান থেকে করতে পারো। সেগুলো যদি হয়ে গিয়ে থাকে বা সেগুলো যদি কারেকশন করার লোকের অভাব থাকে, তাহলে আমাদেরকে ফলো করতে পারো, এর উপর আপডেট তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। বোনাস টিপস কি? প্রিলিমসের জন্য আমি একটা বোনাস টিপস দিচ্ছি, মেন্সের জন্য পরে দেবো। প্রিলিমসের জন্য যেটা বোনাস টিপস, দেখো তোমরা 2023 প্রিলিমসে দেখেছো একটা তোমার টেকনোলজির ওপরে প্রথমেই কোশ্চেনটা ছিল, তাই না? ব্লগ ছিল, ব্লগ। এই ব্লগের মানেটা কি, এরকম একটা ছিল কোশ্চেন, তাই না? তাহলে দেখো এই ব্লগের মানে তুমি তো কোনো গ্রামার বইতে পাবে না, তুমি এটাকে ডিকশনারিতে পাবে, অথবা তুমি এটা কি যারা টেকনোলজির সঙ্গে রিলেটেড, তাই না, ওয়েব টেকনোলজির সঙ্গে যারা রিলেটেড তারা কিন্তু এই মানেটা জানে, কিন্তু জানা সত্ত্বেও কিন্তু তারা এর পুরো মানে ব্যাকগ্রাউন্ড জানে না ব্লগের। তাহলে এইরকম কিছু টেকনোলজিক্যাল ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো আপাতত ইউজ হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে যে সব ওয়ার্ডগুলো ট্রেন্ডিংয়ে আছে টেকনোলজি রিলেটেড, তাই তো, টেকনোলজি, তারপরে তোমার হেলথ, তাই না, টেকনোলজি হেলথ, এগুলো রিলেটেড যেসব ওয়ার্ডগুলো মানুষ বেশি ইউজ করছে, এই সব ওয়ার্ড, অর্থাৎ এই যে ধরো ব্লগ, BLOG ব্লগ, এই ব্লগ কি না বড় বড় ওয়েবসাইটের মধ্যে যে লেখাগুলো থাকে তাকে ব্লগ বলা হয়। তাহলে এই ব্লগ থেকে অনেক আর্নিং হয়, অনেকে এটাকে কেরিয়ার হিসাবে নিয়ে নেয়। তাহলে এই ধরনের কিছু ওয়ার্ড তোমাকে জোগাড় করে রাখতে হবে, যদি দিয়ে দেয় আমাদের 2024 প্রিলিমসে, তখন তুমি কি করবে? তাহলে এটাই হচ্ছে বোনাস টিপস, যে সিনোনিম অ্যান্টোনিম শুধু চোখ বন্ধ করে যেও না, সিনোনিম অ্যান্টোনিমের সাথে তোমাকে এটাও করতে হবে যে এই ধরনের কিছু ওয়ার্ড তোমাকে দেখে দেখে খুঁজে খুঁজে করে নিতে হবে। ইউটিউব ঘাটো, তারপরে গুগল ঘাটো, তারপর তুমি ধরো এই যে যেমন AI এর যুগ,
ধরো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর যুগ, তাহলে এআই এর যুগে এআই রিলেটেড কি ওয়ার্ড আসছে, সেগুলোর অ্যাকচুয়ালি মানে কি, সেগুলো অ্যাকচুয়ালি ফুল ফর্ম কি, এগুলো তোমাকে কিন্তু জেনে রাখতে হবে। এটাই হচ্ছে বোনাস টিপস। কেননা এখান থেকে তুমি হয়তো 1 কি 2 কোয়েশ্চেন পেয়ে যেতেও পারো, যদি পেয়ে যাও 1 or 2 মার্কস তোমার হাতেই চলে আসবে। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের টোটাল ভিডিও। এরপরে আমি আরো অনেক কিছু শেয়ার করবো, কারণ একটা ভিডিও অনেক বেশি লেন্থি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো জুলাই মাসে তোমার ইংলিশের ওপর কি স্টাডি প্ল্যান থাকবে সেটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই মতো সবাই পড়তে থাকো। কোনো যদি কোয়ারিজ থেকে থাকে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।